আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের পত্রপাঠ প্রকাশনের দুটি বই, রহস্যময় মানিকেশ্বর শান্তনু দাশগুপ্তের আর মাস্টারদা রনিত ভৌমিকের লেখা দুটি বই। তো প্রথমে আমরা বলি রহস্যময় মানিকেশ্বর নিয়ে। এটি একটি ইনফো ফিকশন। ইনফো ফিকশন কি, এই নিয়ে অনেকের একটা অন্যরকম ধারণা আছে। ইনফরমেশন ফিকশন রূপে, নন ফিকশনের কন্টেন্ট ফিকশন রূপে যদি লেখা হয় সেটাকে আমরা ইনফো ফিকশন বলি সাধারণত। রহস্যময় মানিকেশ্বরের অনেক রহস্যের উদ্ঘাটন শান্তনুদা করেছেন এবং এর পিছনে যে একটি বিরাট রিসার্চ এবং পড়াশোনা রয়েছে সেটি এই বইটি পড়ে খুব ভালো করে বোঝা যাবে। এখানে উনি একদম জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে আরও অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, যেগুলোর একদম রিয়েল কানেকশন রয়েছে অজন্তা ইলোরার যে কৈলাস মন্দির তার সাথে। কৈলাস মন্দিরকে যেভাবে আমরা মনে করে আসি সেটা যে আসল বিষয় নয়, তার পেছনেও একটা বিষয় আছে। ওটা যে আদেও শিব মন্দির নয়, ঠিক আছে, সেটা নিয়ে সম্যক ধারণা কারোর মধ্যেই নেই। সবাই ভেবেছি এটা কৈলাস মন্দির, যেহেতু ওটা হয়তো শিবেরই একটা উপাসনালয় ছিল নাকি, কিন্তু একেবারেই নয়। সেই জিনিসটাই পুরো বই ধরে উদ্ঘাটন করা হয়েছে একটা রহস্যের মোড়কে একটা ধাঁধা সলভিংয়ের মধ্যে দিয়ে একটা ফিকশনাল রূপে। সেই তাপস রায় স্বনামধন্য কবি এবং উপন্যাসিক। আমাদের প্রকাশন থেকেও দাদা বই আছে, এবছর একটি আসছে এবং দাদা কিছু কথা বলবেন এবারে, ঠিক আছে। তো তার আগে আমরা একটু বরণ করে দেবো আমাদের লেখকদের এবং উপস্থিত অতিথি। প্রথমে তাপসদা কিছু কথা বলবেন, তারপরে লেখকটা তাদের বই নিয়ে কিছু বলবেন, তারপর আমরা বই পড়া শিখব। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত এই বৃষ্টি বিকেলে। যেটা বলি বই প্রকাশের সম্পর্কে দিয়ে আগে শতং বদ মা লিখ্য, এটা আগে যেমন পণ্ডিতরা বলতেন। এবার এটাকে পাল্টে একটু দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গড়টা বললেন শতং লিখ্য মা ঠাকুর। এইটা আমাদের মুদ্রণ যন্ত্রে, যে মুদ্রণ ছবিও প্রাচীন এই আবিষ্কারের আগে পর্যন্ত কতটা সত্যি ছিল। তখন লেখক লিখতেন আর শুনতেন কে, রাজারা। সেটা আমাদের কালিদাস থেকে ভারতচন্দ্র পর্যন্ত এই সত্যিটা দিত। কালিদাসের আপনারা জানেন যে বিক্রমাদিত্যের রাজসভায় তার লেখা পাঠ করা হতো এবং রাজার বিনোদন নিতে। আর সিমিলারলি কৃষ্ণচন্দ্র বিক্রমাদিত্যের সভার অনুরূপী একটি নবরত্ন সভা বসিয়েছিলেন কৃষ্ণনগরে তার রাজসভায়, সেখানেও আমাদের ভারতচন্দ্র সেই কাজটা করবে। তো এটা আমাদের কথা নয়। আমরা বলতে চাইছি যে যেই বেরোলো এই মুদ্রযন্ত্র যেহেতু আবিষ্কার হলো, তখন ওই রাজার মহারাজাদের ওই যে একচ্ছত্র এক নায়কের মতন এই বিনোদনের আস্বাদ নেওয়ার ব্যাপারটা চলে গেল। আমাদের এই যে জায়গাটা আছে তার একটু পেছনের দিকে, ওই দিকটাতে, ওই দিকটাতে হচ্ছে গড়ানহাটা। তার আগে বলবো ওইটা হচ্ছে যেটা বলছিলাম যে এইটার একটা বড় পেরিফেরি হচ্ছে এই জায়গায় এখানে এসেছি। সেটা শুরু হচ্ছে হাটখোলা থেকে আমাদের নতুন যুগের শুরু হচ্ছে। যেহেতু হাটখোলার কাছেই ব্রিটিশরা প্রথমে এসে তাদের বাণিজ্যিক বন্দরটা জায়গা মানে শুরু করছে। এই হাটখোলা বা গড়ানহাটা বা বটতলা আপনারা যাই বলেন, সেখানে প্রথম বাংলা সাহিত্যের সূচনা আপনি বলতে পারেন। এখান থেকেই 1816 হবে, সেটা 1816 হবে। প্রথম বাংলা বই, সচিত্র বাংলা বই বের হচ্ছে
সেটা হচ্ছে অন্নদামঙ্গল। 1816 সচিত্র বাংলা বই, প্রথম বেরোচ্ছে অন্নদামঙ্গল, প্রকাশক গঙ্গাকিশোর ভট্টাচার্য। এইবারে এই গঙ্গাকিশোর ভট্টাচার্যের আগে আমি এটা বলতে চাইছি যে যদি এই মুদ্রিত বইয়ের আগে আমাদের বাংলার মাস কমিউনিকেশনের দায়িত্ব দিয়ে থাকে নিধুবাবু, যার টপ পাওয়ার ভেতর দিয়ে, তারও জায়গাটা ওইখানে বর্তমান জায়গায়। যদি নিধুবাবু হয় তাহলে তার এই মুদ্রিত সাহিত্যের ভূমিরত আমরা বলবো গঙ্গাকিশোর। গঙ্গাকিশোর প্রথম মানে অনুভব করলেন যে হিন্দু পাঠকের স্পিরিটটা, এই সেন্সটা অনুভব করলেন। এই লোকটা প্রথম অনুভব করে সেখান থেকে তার বন্ধু আছে হরচন্দ্র রায়, তার বন্ধুকে নিয়ে নিজেই একটা প্রেস বানালেন, বেঙ্গল প্রিন্টিং প্রেস। বেঙ্গল প্রিন্টিং প্রেস থেকে প্রথম ভারতবর্ষের সংবাদপত্রটি বেরোচ্ছে, বেঙ্গল গেজেট। আর এই বেঙ্গল গেজেটটি সারা শুধু কলকাতা নয়, সারা বাংলায় ছড়িয়ে পড়ছে। যেটা আমি বলছি যে কেন গঙ্গাকিশোরকে ভগীরথ বলছে, গঙ্গাকিশোর শুধু বই ছাপতেন না, বই ঘাড়ি করে নিয়ে গিয়ে রাজারা গ্রামে গঞ্জে পৌঁছে। আর এইটার একটা বড় কাজ করেছে। আমাদের যদি আমরা খণ্ডিত রেনেসা বলি, বাংলার যেটুকু রেনেসা হয়েছে সেই খণ্ডিত রেনেসারও ওই উস্কে তুললো এই বইয়ের চলাচল, এই বটতলা চলতে শুরু করলো। তো এই বটতলার এক্সটেনশন হচ্ছে আজকে এই কলেজটি। আপনার জিওগ্রাফিক্যালি যে জায়গাটা শোভাবাজার রাজবাড়ির পথে যে সোজা যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে গঙ্গার দিকে, তার একটা মোড় মুক্ত চিতপুর রোড এসে দিয়েছে, এরকম জায়গায় বটতলা। এই বটতলা বাংলা সাহিত্যে আগে এই জায়গাটা শুরু হচ্ছে এখান থেকে। এখান থেকে আস্তে আস্তে এক্সটেন্ড করছে, চোখ করছে। এইখানে প্রথম বিদ্যাসাগর প্রেস করছে, তার দোকান করছে, বইয়ের দোকান যাকে বলে, সেই বিদ্যাসাগর বানাচ্ছেন। এখানে ব্যবসায়িক ভিত্তিতে বিদ্যাসাগর করছেন, সেটাই চলে এসছে আজকে কলেজ স্ট্রিট পর্যন্ত চলে এসছে। তো এই যে এক্সটেনশন বটতলা, সেখানে এসে আমি গঙ্গাকিশোরের সাথে আইডেন্টিফাই করছি বা আমি রিলেট করছি সম্রাটকে। এই গঙ্গাকিশোর কীভাবে সম্রাট রিলেট করছি, যখন 19 শতকে যদি ওই ব্যাপারটা হয় যে গঙ্গাকিশোর এবং সম্রাট দুজনই কলকাতার বাইরে থেকে দেখতে পাচ্ছি যে নতুন করে কি বইয়ের ব্যবসা করা যায় বা বইকে কীভাবে ছড়ানো যায়। গঙ্গাকিশোর কী করছে, সে সময় কাজ করতেন কোথায়, শ্রীরামপুর মিশনারিদের সঙ্গে। সেখানে একজন কম্পোজিটর ছিল, কাজ করতে ওখানে কম্পোজ করতেন, মিশনারিদের বইপত্র কম্পোজ করতেন। সেই করতে দেখতে পেলেন যে বাংলায় নতুন ভাষা একটা উঠে আসছে, ব্রিটিশদের অধিকার, সেটা বাংলা ভাষা। তিনি আরও দেখতে পেলেন যে বাংলা ভাষায় আমি যদি সেই যুগের উপযোগী একটা বইগুলো পেশ করতে পারি, তাহলে এটা একটা বিকাশ সম্ভব। বাংলা ভাষায় অন্নদামঙ্গল, যেটা আমি বলছিলাম যে প্রথম বের করলো পরিমাণ কোম্পানি বলে, এখানে বউবাজারে সেটা ব্রিটিশ ইউরোপীয় কোম্পানি, সেখান থেকে প্রথম অন্নদামঙ্গল বেরোলো প্রথম বাংলা ভাষার বই। তো সেই অন্নদামঙ্গলের রুশ সাফল্য, অন্নদামঙ্গল সবাই কিনছে, ভারতচন্দ্র অন্নদামঙ্গল সবাই কিনছে। এইটার বের হওয়ার সাফল্য দেখে তো গঙ্গাকিশোর নিজেই প্রেস করান, আমি বললাম যে ও প্রেস তৈরি করে খুললো, নিজেই প্রেস। সেখান থেকে পত্রিকা, আপনারা জানবেন এই পত্রিকার সঙ্গে জুড়ে যাবে রামমোহন আরও ছড়িয়ে পড়বে বাংলা মুদ্রিত সাহিত্যকে এবং ছড়িয়ে পড়বে। তো আমি যেটা বলছি একটু সম্রাটের কথা। তো সেটা 19 শতকে সে সময় ও দেখে এখানটাতে এই বইয়ের ব্যবসাটা নতুন বইয়ের যুগে প্রতিবাদ করলো। আর সম্রাট কী করলো, সম্রাট কোন সময় এসে বই ব্যবসা করতে নেমেছে বা বই বিক্রি করতে নেমেছে বা বই পোশাক করতে নেমেছে, এমন একটা সময় যখন আমাদের ইলেকট্রনিক গেজেটের সামনে আমাদের পঠন পাঠন বিপন্ন। আমরা সবাই জানি আমাদের পড়ার অভ্যাস কমে গেছে। তো এই সময় ও কী করতে চাইছে, ও দেখলো এসে এটা যে বই ব্যবসা করতে গেলে ও কী করতে চাইছে যে পাঠক তৈরি করে ও বই ব্যবসা করে। পাঠক তৈরি করতে গিয়ে দেখলো যে এই সময় সবথেকে বেশি খুব সহজেই আমি চাইছি সেটা হচ্ছে থ্রিলার ও বেশি ছাপার দিকে চলে যাচ্ছে। তো আপনারা জানেন যে আমাদের মানুষের একটা প্রধান ঝোঁকই থাকে একটা সাসপেন্সের দিকে, একটা উত্তেজনার দিকে। সব মানুষই চায় সাসপেন্স, উত্তেজনা।
তা একটা এই যে উদ্বেগ, সাসপেন্স, উত্তেজনা, এটা কাল্পনিক করে কোথায় এসে এই যে জায়গাটা যে সেখানে একটা রহস্য উপন্যাস, একটা গোয়েন্দা কাহিনী তৈরি হয়। সে এই জায়গাটা দিয়ে আপনারা জানেন সবাই আমরা কম বেশি গোয়েন্দা। আমরা আমাদের নিজেদের বাড়িতে একটা সমস্যা তৈরি হলে আমরা ঠিক খুঁজে খুঁজে বের করি কোথায়, আচ্ছা এইটা এই হলো, এটা ওই হলো, তাহলে আমরা সমস্যাটা সলভ করি। মানে গোয়েন্দা আমরা প্রত্যেকেই, এই যে গোয়েন্দা আমরা প্রত্যেকে আমাদের নেচারের মধ্যে একটা গোয়েন্দা বেরিয়ে আছে। এইটা এই বইয়ের পাঠক সেই জন্যে একজন পাঠক খুব তাড়াতাড়ি রিলেট করতে পারে রহস্য কাহিনীর সেই চরিত্রটাকে। হ্যাঁ, এটা তো আমার চেনা, এটা চেনা যাচ্ছে, তাই এটা এই হতে পারে। আর এখানে তো বলছে ইনফরমেটিভ ফিকশন, যে ইনফরমেশনকে দিয়ে ভাঙা হচ্ছে। আমরা প্রত্যেকেই একটা সমস্যা এলে আচ্ছা এইটা এই হয়েছে। আমি তো ছোটোবেলা থেকে অঙ্কের বইয়ের ভেতরে স্বপন কুমার দেখে পড়তাম। তো এইটাই এইবারে হ্যাঁ তো রহস্য, এই রহস্য বা এই থ্রিলার বা এই ক্রাইমের এর একটা পাঠক সহজ একটা পাঠক আছে, এখন খুবই পাঠক আছে। এর সঙ্গে সঙ্গে এই যে আরেকটা বই আছে বেরোচ্ছে, সেটা হচ্ছে ভ্রমণ বিষয়। দেখবেন ভ্রমণ আমাদেরকে টানে, আমাদেরকে ভ্রমণ কেন টানে? আমরা তো কী করি, আমরা অজানা থেকে জানা যেতে চাই। এই আমার এখানটাতে আমার একটা পরিচিত যাই বন্দির মধ্যে থেকে আমাদের ভালো লাগছে না। এইবার ভালো না লাগছে আমরা কী করি, প্রতি বছর আমরা বেরিয়ে পড়ি, অমুক জায়গায় যাচ্ছি, ওই নর্থে যাচ্ছি, ওই সমুদ্রে যাচ্ছি, পাহাড়ে যাচ্ছি। কেন যাই? যে আমার বন্দিটাকে বেরিয়ে একটা নতুন জায়গাকে চিনতে, একটা নতুন সৌন্দর্যকে দেখতে, একটা নতুন মানুষজনের সঙ্গে পরিচিত হতে, সেখানকার আর্কিটেকচার, সেখানকার কোনো যা ঐতিহাসিক দৃষ্টান্ত জিনিসপত্র আছে সেগুলো আমরা দেখি, নিজেদেরকে আমরা ঋদ্ধ করি। তো এইবার মানুষ এই যে এগিয়ে চলে, এই ভেতর থেকে একটা তার এই বেরিয়ে পড়ার মধ্যে নিজের মনকে একটা লঙ্ঘিত করে, স্বভাব নিজের ভেতরেই আছে। এর ফলে আমাদের এখানে এই ভ্রমণ সাহিত্য বলে একটা আলাদা সাহিত্যই আছে। সেই সাহিত্যটা খুবই চলে। প্রায় প্রত্যেকটা ম্যাগাজিনের মধ্যে ভ্রমণ আছে, ভ্রমণ সাহিত্য দেখবেন, কারণ মানুষের দরকার হয়। সব মানুষ যেতে পারছে না, কিন্তু বইটা ওটা পড়বে, ওটা পড়ে সেই যাওয়ার স্বাদ অন্তত কিছুটা মানে দুধের স্বাদ ভোরের মতো পেয়ে যেতে পারে। তো আজকে এই যে দুটি বই খুব গুরুত্বপূর্ণ বই, দুটি বই বেরোচ্ছে। আমি আশা করছি একটু বললাম যে রহস্য খুবই মানুষ খুব দ্রুত সহজে আকর্ষণ করে এবং ভ্রমণও। ফলে আমি এই দুটো বই খুব পাঠকপ্রিয় হবে এই আকাঙ্ক্ষা করছি। আকাঙ্ক্ষা শুধু নয়, আমি জানি হবে। এবং আমার কাছে লেখা হওয়াটা খুব কঠিন ব্যাপার। লিখছি শখে, আমার রহস্য গল্প লেখার তেমন কোনো ইচ্ছা কোনোদিনই ছিল না, কিন্তু আমি সত্যজিৎ রায়ের ভক্ত ছিলাম। বরাবরই সত্যজিৎ রায়কে ফলো করতাম, পড়তাম, তার উপন্যাসগুলো খুঁটি দেখতাম, কী কী বৃত্তান্ত লিখেছে সেগুলো ওয়েবসাইট নেটে স্যাটেলাইট ম্যাপ থেকে আমি তার জায়গাগুলোকে দেখবার চেষ্টা করতাম, কোথায় কোথায় কীভাবে বিবরণ লিখেছেন, এর মধ্যে কতটা সত্যতা রয়েছে, কী কী প্লটে উনি কীভাবে গল্প উপন্যাসগুলোকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে, প্লটে ক্যারেক্টারগুলো কীভাবে ঘুরছে। তো সেই কৌতূহলের বসেই আমি দুটো ছোটো মানে স্টোরি লেখা দিয়ে শুরু করেছিলাম এবং আমাদের ফেসবুকে আমি সেটা দিয়েছিলাম। সেটা দেওয়ার পরেই আমি বুঝতে পারি, একজন আমাকে বলে যে এগুলো সব একসঙ্গে একত্রিত করে আপনি একটা উপন্যাস কেন তৈরি করছেন। আমি অ্যাকচুয়ালি শুরু থেকে এবং এখনও আমার যে কোনো মানে এরকম স্থাপত্য বা এরকম কোনো জায়গা যেখানে লোকে কিউরিওসিটি নিয়ে দেখতে যায়, সেসব জায়গাগুলোর উপরে আমার মানে ছোটোবেলা থেকে খুব মানে ইন্টারেস্ট ছিল। তো তেমনই একটা জায়গা ছিল তিব্বত, সেই তিব্বতকে নিয়ে একটা বই ওখানে রয়েছে। আমি প্রথম উপন্যাস কৈলাস তিব্বত, ওই তিব্বতকে নিয়ে আমার উপন্যাসটা লিখতে গিয়ে আমি অ্যাকচুয়ালি উপন্যাসটা লিখতে চাইনি, আমি প্রফেসর সম্পর্কে নোবেল করতে চেয়েছিলাম। তার অ্যাকচুয়ালি মিসিং হয়ে যাওয়াটাকে আমাকে খুব ব্যথা দেয় যে সত্যজিৎ রায় লিখতে হঠাৎ করে মানে লিখতে পারলেন না, প্রফেসর সম্পর্ক হারিয়ে গেল তার
উপন্যাস থেকে। তো উনি প্রফেসর শঙ্কুর একশিক অভিযানটা আমার খুব ভালো লেগেছিল। আমি অ্যাকচুয়ালি কৈলাসের উপন্যাসটা লিখতে চাইনি, কিন্তু লিখেছি এই কারণে যে আমি যখন শুরু করেছিলাম দুটো অধ্যায় লেখার পরে হঠাৎ করে মনে হলো যে উপন্যাসটাকে একটু বাড়িয়ে নিয়ে যে তারপরেই আমি উপন্যাসটা লিখি, এবং উপন্যাসটা আমার 2023-এর বইমেলাতে উদ্বোধন হয়েছিল। এবং আমার গল্পের যিনি নায়ক প্রফেসর অরুণ রায়, উনি কলকাতার একটা বিশিষ্ট কলেজের প্রফেসর, এবং উনি কোনো গোয়েন্দা না, উনি একজন ফিজিক্সের প্রফেসর। আমার ছোটোবেলার খুব ফেভারিট সাবজেক্ট ছিল ফিজিক্স, এই জন্য ওই সাবজেক্টটাকে আমি বেছে নিয়েছি। আমি বেসিক্যালি জ্যোতিষ চর্চা একটু করি, মানে পয়সা নিয়ে নয়, রিসার্চ হিসাবে এই চর্চাটা করি। এবং সেটা চর্চাটা করতে গিয়ে আমি অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতির্বিজ্ঞান নিয়েও পড়াশুনো করেছি, আমি সংখ্যাতত্ত্ব নিয়ে পড়াশুনো করেছি। এবং এগুলো করার কারণেই আমার মনে হয়েছে যে আমি এমন কিছু জিনিস দেখতে পাই খালি ছবি, যেটা সাধারণ মানুষ জানে না। এই কারণে এটা বুঝতে পারি যে কোনো জায়গায় কোনো লেখা নেই তার সম্পর্কে, যে লেখাগুলো রয়েছে সেগুলো পুরোপুরি সত্য নয়। তো কৈলাসকে নিয়েও এরকম অনেক লেখা রয়েছে, শত লেখা রয়েছে। আমি বইটা লেখবার জন্য 60টা গবেষণাপত্র করেছি কম বেশি, এবং সেগুলো সবই ওয়েবসাইটে পয়সা দিয়ে পড়তে হবে, এমনি ওয়েবসাইটে লেখা থাকবে। তারপরে হঠাৎ করে মনে হলো তাহলে আমি যখন লিখি, আমি বেসিক্যালি কোনো কাজ ফাজ করি না, বাড়িতে বসে থাকি, চাকরিও করি না, বিক্রি করি না, বেকার। তো তারপরে মনে হলো যে একটা উপন্যাস যখন শুরু করেছি সেটার থেকে আর একটা উপন্যাস তৈরি করা যায়। তারপরে আমি সেই উপন্যাসটা তৈরি করবার জন্য যে জায়গাটাকে বেছে নিয়েছি সেটা হচ্ছে আমাজন, ল্যাটিন আমেরিকার একটা ছোট্ট দেশ। সেখানে কী করে প্রফেসর অরুণ রায় যাবে এবং কীভাবে প্রথম উপন্যাস থেকে টেনে আনা একটা জিনিসকে খুঁজে বার করবে, সেটা একটা অ্যাডভেঞ্চার স্টোরি। এটার পরে আমি অ্যাডভেঞ্চার লিখতে গিয়ে আমি ভাবলাম যে আমি এমন দুটো জায়গায় গেলাম যেখানে মানে লিখলাম এমন দুটো জায়গা সম্বন্ধে যেটা সম্বন্ধে আমি নিজেই মানে পড়েছি, কিন্তু সেখানে আমি কোনোদিন যাইনি। কিন্তু আমি যেখানে গেছি বা আমার যেখানে যাওয়া সম্ভব সেরকম একটা জায়গায় আমি লিখলে একটাই জায়গার সম্পর্কে আমার লেখাটা প্রথমে উচিত, সেটা হচ্ছে ভারতবর্ষের কৈলাস মন্দির। এটা এমন একটা মন্দির, যদি 7টা আশ্চর্যকে পৃথিবীতে রাখা যায় তাহলে আমার মনে হয় কৈলাস মন্দিরের পেছনে বাকি সবগুলো আসবে। এবং সেটা কয়েক হাজার দশক পরে তৈরি হওয়ার পরে কেন আসবে, কী কারণে আসবে, সেই নিয়ে কারোর খুব একটা বেশি সন্দেহ নেই। অন্তত ভারতীয়দের তো নেই, বিদেশিদের রয়েছে। তো আমি এই উপন্যাসটা কৈলাস মন্দিরকে নিয়ে লিখব বলে ঠিক করেছিলাম, এটা নিয়ে আমি কিছু রিসার্চ ওয়ার্ক করেছিলাম। আমার বইটা প্রায় আমি শেষও করে ফেলেছিলাম, মানে 90% শেষ করার পরে আমি ফিল্ড ওয়ার্কটা করতে যাই কৈলাস মন্দিরে গিয়েছি। ওখানে আমি 7 দিন থেকেছি। ওখানে থেকে আমি সেই সমস্ত মানুষদের সঙ্গে আলাপ করতে পেরেছি, কথা বলতে পেরেছি, যারা আমারও বহু আগে প্রায় 2000 সাল নাগাদ বিখ্যাত সমস্ত বাঙালি সাহিত্যিকদের কৈলাস এবং তোমার মানে আমাদের ইলোরা এবং অজন্তার রিসার্চ ওয়ার্কে তাদেরকে হেল্প করেছিল। তেমনই একজন ব্যক্তির আমি দেখা পাই, তিনি আমাকে কৈলাস মন্দিরের এমন কিছু জায়গা দেখিয়েছেন যে জায়গাগুলো এখন আপনি দেখতে পাবেন, আপনি চাইলেও দেখতে পারবেন না, কারণ সেগুলো গভর্নমেন্ট থেকে লক করে দেওয়া আছে। যদিও কোনো সোর্স অ্যাপ্লাই করে আমার মতো দেখতেও পান, তাহলেও আমার গল্পটা সঙ্গে আপনার মনে হবে যে এটা কী করে মিলে যায়। আমি গল্পটা সম্পর্কে কিছু বলছি না, কারণ অলরেডি তোমার সম্রাট বলে দিয়েছেন জায়গাটা কোথায়। তো গল্পের শুরুটা কিন্তু কৈলাস মন্দিরকে নিয়ে নয়, গল্পের শুরুটা হচ্ছে আমি অ্যাড হিসেবে যেটা লিখেছিলাম সেটাই, যে একটা চোরাচালান গোষ্ঠী কিছু মূল্যবান পুঁথি এবং পাত্র এবং মূর্তি চালান করে দেওয়ার জন্য চাঁদনি চক এরিয়াতে, দিল্লির চাঁদনি চক এরিয়াতে আস্তানা গেছে। তো সিবিআই লোক ব্যাপারটা জানতে পেরে যায়, তো সেখানেই রেস্কিউ করে সেই 3 জন ব্যক্তিকে ধরে এবং তার সঙ্গে থাকা সেই পুঁথিগুলো, বেশি না, পাতা ছেঁড়া পাতা আর কি, সেগুলো উদ্ধার করে। তো সেই পাতার মধ্যে একটা পুঁথির একটা পাতার মধ্যে একটা ধার আছে,
ধাঁধাটা লেখা ছিল আজ থেকে 1200 বছর আগে, প্রায় 800 খ্রিস্টাব্দে কার্বন ডেটিংয়ে সেরকমই জানা গেছে। এবং সেই পাতাটার মধ্যে যে লেখা ছিল সেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনেক বড় গবেষকদের কাছে সেই পাতাটা 7 দিন ধরে পড়ে থাকার পরে তার মধ্যে অরিজিনালি কী লেখা আছে সেটা আমরা বুঝতে পারি। কিন্তু ক্যালকাটার প্রফেসর বলল প্রায় তার আগে দুটো অভিযান করে দিল্লিতে সিবিআই এর কিছু ওদের সঙ্গে তার বিদ্ধতা হয় এবং সেই সোর্সেই তারা হঠাৎ করে মনে করে যে কলকাতায় তো প্রফেসর আছে, তাকে একবার পাতাটা যদি দেখাই, দেখি তার কাছে কোনো সূত্র পাওয়া যায় কিনা। সৌভাগ্যের ক্রমে গল্পের নায়ককে তো কিছু পেতেই হবে, এমন কিছু মানে তার মধ্যে প্রতিভা থাকতেই হবে। আমার গল্পের নায়ক কিন্তু ফিজিক্সের প্রফেসর, সে কিন্তু গোয়েন্দা নয়, হ্যাঁ, টাইম ইনফরমেশন, সে কিন্তু জ্যোতিষ শাস্ত্র সে জানে না, সে কিন্তু জ্যোতির্বিদ্যা খুব একটা বেশি তার ব্যাপারেও যে জানে ডিটেলস, একজন পদার্থবিদ হয়ে যে যতটুকু জানা দরকার, অ্যাস্ট্রোফিজিক্সের সাবজেক্টটা সম্পূর্ণ তার থেকে আলাদা। একটা পৃথিবীর নাতিতে, একটা হচ্ছে পৃথিবীর বাইরে মহাকাশের মধ্যে, তো দুটো তো এক জিনিস নয়। তার সঙ্গে সংখ্যাতত্ত্ব, নিউমেরিক্যাল, এগুলো খুব মাতৃবিদ্যা, এগুলো সাধারণত কিউরিসিটি ছাড়া লোকে পড়া পছন্দ করে না, যদি কেউ প্রফেশন হিসেবে নেয় তবেই সেটা। তো প্রফেসর অর্ণব রয়কে আমি এই সমস্ত কিছু এই গল্পে পড়িয়েছি। আমার একটা ফেভারিট জায়গা আছে, মাঝে মাঝে সেই জায়গায় যাওয়া পছন্দ করি। আমাদের কলকাতার সবচেয়ে বিখ্যাত লাইব্রেরি, সেখানেই গিয়ে প্রফেসর রয় অর্ণব রায় পড়াশোনা করে এবং সেখান থেকেই এই গল্পের সূত্রটা টানা আছে। কীভাবে সেই গল্পটার মধ্যে ওই কবিতাটা ডিকোড করার পরে প্রফেসর এটা জানতে পারবে যে গল্পটা যে কোনো একটা মানুষের লেখা না, এবং যিনি লিখেছেন সেই গল্পটা কৈলাস মন্দিরকে নিয়েই লেখা, এবং কৈলাস মন্দিরের নিয়ে এমন কিছু তথ্য এর মধ্যে দেওয়া রয়েছে যেটা তার একটা আন্দাজ বুঝবার পরেই কোনো একটা পুঁথির পাতা থেকে এটাকে ছিঁড়ে চালান করে দেওয়ার জন্য এটা মানে স্মাগলাররা এটাকে ইয়ে করেছে, মানে নিজেদের কাছে নিয়ে এসেছে। যাই হোক, সেটাই ধরে কীভাবে আস্তে আস্তে রহস্য গল্পটা কী করে এক একে মোড়কে জড়াতে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছল। গল্পের মধ্যে বিশাল হ্যানত্যান এত কিছু নেই, অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে, আলোচনা দেওয়া আছে। যেরকম এখন গল্পটা কেউই বলেনি, আমরা এখানে একটা আলোচনা করছি, কাগজে খুব সুন্দরভাবে বর্ণনা করে, এটা আমার অনেকটা জানার দরকার। আমি কাগজের কাছে ফোন নাম্বার নিয়ে ওনাকে ফোন করবো, আমি এগুলো জানতে খুব আগ্রহী। ইতিহাস আমার খুব ফেভারিট সাবজেক্ট, যদিও ইতিহাসের লোক অ্যাকাউন্টেন্সিতে আমার আর্টস কমার্স ছিল। এনিওয়ে, আপনারা সবাই করুন, এখানে যারা আছে মোটামুটি সবাই তো আমাদের লোক। আর রমিতের বইটাও খুব ভালো লেগেছে। ভ্রমণ তো আমার পায়ের তলায় সরষে, আমার একটা নিজের গ্রুপই আছে, ভ্রমণ আমি খুবই ভালোবাসি। আমাকে যদি কেউ ঘরে বন্ধ করে তাহলে আমি মারাই যাবো, সিজিং পাইব না। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের আমি বলার সুযোগ দেওয়ার জন্য। রনিত বই মাস্টারদের ধন্যবাদ সবাইকে। আমরা কিছু পাঠক আমার চ্যানেলে আজকে এসেছি আমরা অভিযান বুক চ্যানেলে, এখানে শান্তনু রিলিজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এর আগের বছর এই বুক ফেয়ারে আরও দুটো বই রিলিজ হয়েছিল। এবছরে এই তৃতীয় বুক রিলিজ হচ্ছে। এই বুক সম্বন্ধে আপনি তো অলরেডি অনেক কিছু লিখেছেন, অনেক ভিডিও সেগুলো করা হয়েছে, সেগুলো আর কিছু বলতে চান যেগুলো সম্বন্ধে মানে বইটা কেমন করা উচিত, আরও কি এর মধ্যে ইনফরমেটিভ থাকতে পারে যেটা প্রথমে সুদীপ্তকে ধন্যবাদ জানাবো। রিসার্চ আমাকে প্রথম ভিডিও প্রকাশ করেছিল বইমেলা 2023-এ। আমি তখন আমার প্রথম বলেছি। এখন বিশেষ করে এই প্রকাশটা সম্পর্কে আমি বলি একটাই
কথা বলতে পারি যে বদলাচ্ছে। শুধুমাত্র ডিটেকটিভ গল্পের কাহিনীকে অবলম্বন করে সেই তার রহস্য উদ্ঘাটন, সামাজিক প্রেক্ষাপটের উপর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। আমি নিজে একজন পাঠক হিসেবে মনে হয় যে ছাড়িয়েও মানুষ এমন কিছু খুঁজতে চায় যেগুলো পাঠক একটা রহস্য রোমাঞ্চ গল্পের মধ্যে খোঁজে। তো ভালোই বলেছে যে আমি আরো কিছু কি অ্যাড করতে পারি। হ্যাঁ, অ্যাড তো অনেক কিছু করতে পারি। আমি এই গল্পটা, আমার এই গল্পটা গল্প না, এটা আমার একটা অনুভব এবং এটা আমার কাছে একটা সত্য অনুভবটা আমি কিভাবে এক্সপ্রেস করবো তার জন্য আমি শুধু একটা উপন্যাস, একটা গল্পের সাহায্য নিই। আমার এই গল্পের মধ্যে যা যা লেখা আছে এটা না পড়লে আমার বলা উচিত না, তাহলে এই রহস্যটা মানে ডিকোড হয়ে যায়। এটা আমি এইটুকুনি বলবো, যদি আমার গল্পটা পড়ার পরে আমি যে স্থাপত্যটাকে নিয়ে লিখেছি সেই স্থাপত্যের যে বিবরণ এবং সেই স্থাপত্যের সম্পর্কে যা যা পুঙ্খানুপুঙ্খ লিখেছি, সেটা রাস্তাটা হোক, রাস্তার পাশে একটা চায়ের দোকান হোক, সাথে একটা খাবারের দোকান হোক, বা সেখানে নেম প্লেটে মালিকের নাম বা ফোন নাম্বার হোক, বা সেই স্থাপত্যটার দাঁড়িয়ে থাকলে কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে দেখা যায়, কতগুলো সিঁড়ি রয়েছে, কোন জায়গায় কতগুলো প্লেট রয়েছে, এবং কোন জায়গা থেকে দেখলে কি দেখা যায় এবং পরে দাঁড়ালে কীভাবে সেটাকে দেখা সম্ভব, এই সমস্ত কিছুই কিন্তু এই রহস্য গল্পটার মধ্যে লেখা রয়েছে। রহস্য গল্পটা নায়ক একজন হলেও তাকে ঘিরে রয়েছে দুর্ধর্ষ অনেকগুলো মানুষ, যারা পুলিশে চাকরি করলেও এক কথায় ঠান্ডা মাথায় ঘুম থাকে। তারা কীভাবে এই অভিযানটাতে প্রফেসর অন্নপূর্ণার সঙ্গে থাকলো এবং তারা কীভাবে এই অভিযানটাতে সাহায্য করলো, আলটিমেটলি সেটাকে নিয়েই গল্প। একটা গল্পেরও শেষ আছে, আমার গল্পটার একটা শেষ আছে। শেষটা খুবই একটা দারুণভাবে আমি চেষ্টা করেছি শেষ করার, যাতে গল্পটা পড়ার পরে লোকে গল্পের বইটা বন্ধ করে 10 মিনিট চুপ করে বন্ধ করে চুপ করে ভাবে যে এইভাবেও একটা গল্প শেষ হয়। তো আমি অ্যাডিশনালি শুধু এইটুকুই বলতে পারবো, এর বেশি আমার কিছু বলার নেই। শুধু তো আমি একটু কথা বলি, কারণ ওনার লেখা আমি আগেও পড়েছি। ফেসবুকে উনি যেমনভাবে লেখেন সেভাবে আমি যখন পড়তে শুরু করি, তখন যেখান থেকে পড়তে শুরু করি এবং যেখানে গিয়ে শেষ করি, সেখানে গিয়ে মনে হবে ক্যালকুলেটিভ ওয়েতে, জ্যোতির্বিদ্যার এবং বিভিন্ন মানে সাইন্টিফিক ওয়েতে উনি পুরো হিসাবটা মিলিয়ে দিয়ে দেন। মানে আমরা তারপর মানে পড়ার পর ভাববো যে আমাদের এত যুক্তিগুলো আমরা সত্যি খণ্ডাতে পারবো না, মানে আমার বিচার বুদ্ধির বাইরে সেগুলো খণ্ডানোর ক্ষমতা আমার নেই। উনি এই এত ডিটেলসে করেছেন, এই পড়াশোনার অধ্যাবসায় মানে কবে থেকে মোটামুটি কেমনভাবে শুরু করেছে, মানে কীভাবে এই জার্নি শুরু করেছে? এটা তো আজ থেকে প্রায় 18 বছর আগেই শুরু হয়েছে। তখন আমি চাকরি করতাম, এই ব্যবসা করতাম। রিসার্চের অর্গানাইজেশন ছিল আমার, ন্যাশনাল ফিল্ড সার্ভিস অফ ইন্ডিয়া বলে। ওই ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত প্রফেসরদের আমি সার্ভে করতাম, যারা ইকোনমিক্সে পিএইচডি করছে, এবং তাছাড়াও ভারতবর্ষের বাইরেও অনেক প্রফেসরদের আমি কাজ করেছি, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে গবেষণা করছে, তাদের স্টুডেন্টদের এবং তাদের এসব করতে করতে ভারতবর্ষের প্রতিটা কোণা আমাকে ঘুরতে হয়েছে। এবং আমি বরাবরই পড়তে ভালোবাসতাম। তো আমার কাছে এরকম একটি বই আসে যে বইটা আমার জীবনটাকে বদলে দেয়। বইটা পড়ার পরে বুঝতে পারি আমরা যে যা করছি বা যে দেখছি বা যে বলছি সব কিছুই পুরোপুরিভাবে সত্য না। কিছুটা সত্য, কিছুটা অর্ধ সত্য, কিছুটা কাল্পনিক চরিত্র দিয়ে ঢাকা রয়েছে। এগুলোকে জানার জন্য আমি অনেকটা চেষ্টা করি, কিন্তু বুঝতে পারি যে এটা নিয়ে আরও পড়াশোনা করতে হবে। পড়াশোনার প্রথম ধাপটা ছিল হচ্ছে অ্যাস্ট্রোলজি। কঠিন একটা দুর্গত সাবজেক্ট, যারা অ্যাস্ট্রোলজি জানে না তারা এটাকে পেডিউ সায়েন্স বলে। অবশ্যই অ্যাস্ট্রোলজি পেডিউ সায়েন্স,
না পড়লে এটাকে ইনসেন্সি মনে হয়, কিন্তু অ্যাস্ট্রোলজির সাবজেক্টটাই কিন্তু অ্যাস্ট্রোনমির উপরে দাঁড়িয়েছে। আমি সেটা পুরোপুরি অধ্যয়ন করি, বছর 2-3 ধরে প্রচুর পাগলের মতন আমি এই বিভিন্ন লোকের টিভি দৃষ্টি বানিয়ে বেড়াতাম। কিন্তু আমি কোনোদিন অর্থনৈতিকভাবে কারোর থেকে কোনো পয়সা নিয়ে কাজটা করিনি, ভালোবাসতাম তাই করেছি। এরপরে আমার মনে হয় যে আমি যে বইটা পড়ছিলাম সেই বইটার মধ্যে এমন কিছু রয়েছে যেটাকে জানতে গেলে অ্যাস্ট্রোলজি জানলে হবে না, তার সঙ্গে অ্যাস্ট্রোনমিটাও জানতে হবে। অ্যাস্ট্রোনমি এটা নিয়ে পড়াশোনা করি, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করি, মহাকাশ সম্পর্কে আমার আগে থেকে একটুখানি ছোটোবেলা থেকে কৌতূহল ছিল। তো সেই কৌতূহলগুলোকে মেটানো করতে গিয়ে আমি এমন একটা গভীর জায়গার মধ্যে ঢুকেছি যে জায়গা থেকে চট করে কেউ বেরোতে পারে। তো আমি এই পড়াশোনা করতে করতে আমার মনে হলো যে না, এটার সঙ্গে সংখ্যাতত্ত্ব বা যে মানে নিউরোলজি সেটাও খুব ইম্পর্টেন্ট। এবং এইগুলো করতে করতেই আমি স্থাপত্যগুলো সম্পর্কে বা আমার যে গবেষণা সেটা অ্যাকচুয়ালি একটা অন্য সাবজেক্ট, সেই সাবজেক্টটা নিয়ে আমি লিখব বলে ভেবেছিলাম, কিন্তু আমি ভাবি যে একজন হিসেবে আমার মতন একটা অনামী লোকের একটা লেখা কেন মানুষ তুমি চাই যে আমার পাঠক কিছু পড়ুক, আমাকে জানো, যদি ভবিষ্যতে মনে হয় তাদের আমার থেকে আরও কিছু যাদের জানার আগ্রহ রয়েছে, তাদের কৌতূহল রয়েছে, তখন আমি অরিজিনালি লিখতে চাই সেটা নিয়ে তখন আমি তার সম্পর্কে আমার কাছে এখনই এই মুহূর্তে অন্তত এরকম প্রায় 350 পাতার ছোটো উপন্যাস লেখার মতো স্টোরেজ আমার কাছে রয়েছে। সেগুলো লিখবো একটু একটু করে, তবে সত্যটা তো এই শুনতে হবে, তাই জন্য আমি গল্পের আশ্রয় নিয়েছি। এছাড়া আমার গল্প লেখার কোনো উদ্দেশ্য ছিল না। তোমার নন ফিকশন আপনি কি মানে লেখার কোনো ইচ্ছা আছে? নন ফিকশন না, আমার নন ফিকশন লেখার ইচ্ছে নেই তা না। কেন আমি তো মোটামুটি তোমার যা যা বই পড়ি সবই নন ফিকশন বেশি পড়ি। এবার যেগুলো সেইগুলো ফিকশনের উপর ইনফরমেটিভ ফিকশন। নন ফিকশন তুমি যেভাবে সেইভাবে ডিজাইন করতে ফিকশনে পারো, মানে ফিকশন দিয়ে তোমার পক্ষে স্বাচ্ছন্দ্য বোধ করো ফিকশন নন ফিকশন। আমার মনে হয় যে কোনো একটা একটা জিনিসকে ফিকশন যে কোনো অন্য যখন একটা কোনো জায়গায় ঘুরতে যাই তখন আমাদের চোখে কিন্তু একটা আকাশ কৌতূহল থাকে, আমরা শুধু পকেটের পয়সাটা আমরা শুধু মানে অবাক হই না, আমাদের অ্যাড্রিনালটা কতটা মানে হচ্ছে সেটাও কিন্তু আমাদের কাছে আমাদের পয়সার মূল্যটা আমাদেরকে ফিরিয়ে দেয়। সুতরাং একটা অজানাকে জানার জন্য যে লোকের মানুষের মধ্যে একটা কৌতূহল থাকে, সেই কৌতূহলটাকে এক্সপ্লোর করতে গেলে অ্যাডভেঞ্চারের দরকার, এমন একটা টানটান উত্তেজনার দরকার হয় যে উত্তেজনার মাধ্যমে সেই জিনিসটাকে লোকের কাছে বললে লোকেদের কাছে একটা বিশ্বাস করতে এবং তার সঙ্গে একটা থিওরি উঠে। ঠিক আমি এই অ্যাডভেঞ্চার কাহিনিগুলো এই কারণে দিয়েছি, সামাজিক উপন্যাসের মতো উপন্যাস আমি লিখতে পারবো না, নন ফিকশন লিখতেই পারবো, কিন্তু নন ফিকশনগুলো লিখলে সেগুলো ঠিক আমার ঠিক পৌরাণিক গল্পের মতো। আমি নন ফিকশনটা অবশ্যই লিখতে পারবো, কিন্তু আমি নন ফিকশনটা যদি লিখি তাহলে আমাকে অন্তত 2000 বছর পিছিয়ে গিয়ে এমন একটা প্লটকে বেছে নিতে হবে যেটা সাথে রিলেট করতে গিয়ে মনে হবে পৌরাণিক কাহিনী হচ্ছে। সেখানে নন ফিকশনকে নন ফিকশন অবশ্যই লেখার ইচ্ছা আছে। আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা জানে, যারা আমি কি জানি বা কি নিয়ে পড়াশোনা করে জানে, তারা আমাকে অনেকবার বলেছে, আমি তাদের কথা একবার ভাববো যে নন ফিকশন নিয়ে কীভাবে লিখছি। আর একটা জিনিস কসমোলজির যে পার্ট তোমার সৃষ্টি হচ্ছে সেই টপিকের ওপর তুমি একবার লিখেছিল এবং ভবিষ্যতে কি সেটার উপর বেশ করে কিছু ঠিক করা লাস্ট চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো খুব ক্রিটিক্যাল চ্যাপ্টার। আমাদের বেদান্তে সেই ধরনের চ্যাপ্টারগুলোতে বলা রয়েছে, যারা বেদান্ত পড়েন, যারা বেদান্ত নিয়ে চর্চা করেন, তারা বেদান্তটাই নিয়ে চর্চা করেন, বেদান্তর সঙ্গে কসমোলজি বা অ্যাস্ট্রোফিজিক্সের যে সম্পর্কটা আছে সেটা নিয়ে চর্চা করেন। এরকম আমার কাছে একটা লেখা আছে যেটা প্রায় 100 পাতার লেখা, যেটাতে আমি বেদান্ত এবং আমাদের অ্যাস্ট্রোফিজিক্স তাদের দুজনের মধ্যে কীভাবে রিলেট করা যায়
কোন কোন জায়গায় রিলেশনটা রয়েছে, সেই রিলেশনটাকে আমি ডিকোড করবার চেষ্টা করি। সেই লেখাটা আমার কাছে রয়েছে, কিন্তু আমি যদি এটাকে নিয়ে আরও লিখতে চাই তাহলে লেখা যেতে পারে। লেখার তো ভবিষ্যতে ইচ্ছা আছে, কিন্তু আমি মনে করি আমার মতন একজন মানুষ যদি বই লিখে তাহলে লোকে বই পড়বে, হুয়াই আমার লেখা কেন পড়বে, হুয়াই সেটাকে আগে লোককে জানাতে হবে যে আমি একটু লিখি। সেই জন্যই আমি যখন প্রথমে বক্তব্য তখন আমি একটা কথা বলেছি, 2 বছর আগেও বলেছি, আগেও বলেছি, এখন লেখক মনে করি না। লেখক হওয়া তো চারটিখানি কথা না, আমাদের মতো বহু লোক রয়েছে যারা লেখালেখি প্রত্যেকে নিজের কিছু ভাবনা থেকে লেখে, প্রত্যেকেই নিজের আবেগ থেকে লেখে, প্রত্যেকেই নিজের একটা বক্তব্য থাকে। আমারও কিছু বক্তব্য রয়েছে, কিন্তু তার একটা অবজেক্টিভ, সেই অবজেক্টিভটা শুধু একমাত্র একটাই অবজেক্টিভ, সেটা হচ্ছে এমন কিছু সত্য যেটা মানুষ জানায় না, সেটা মানুষের জানা উচিত, এবং তার জন্য কাউকে না কাউকে তো লিখতে হবে। আজ নয় একা, আমি আমার মনে হচ্ছে সেই দায়িত্বটা আমি পারবো। এই সম্বন্ধ শুনলে বইটি সবাই পারচেস করে কিনে নিয়ে শেষ করবো। অভিযান এখানেই পাওয়া যাবে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্তমান প্রকাশনী, কাউন্টার আমাদের এখানেই রয়েছে। সবাই কিনে পুরো ভালো লাগবে আশা করছি। সম্রাট বর্তমান প্রকাশনী উনি হচ্ছেন কর্ণধার, এক এবং একমাত্র কর্ণধার। উনি আপনার স্টলে এই ধরনের প্রচুর বই পাবেন। উনি একজন এডুকেটেড পার্সন, যারা প্রকাশনা সংস্থার সঙ্গে এসে জুড়েছে বলে আমাদের বিশেষ কিছু মানুষকে ওনারা বুঝতে পারেন। প্রকাশনা সংস্থা অবশ্যই অনেক প্রকাশনা সংস্থা রয়েছে, এবং প্রকাশনা সংস্থাতে যারা রয়েছে তাদের মধ্যে রিসার্চ ওয়ার্ক করে এসছে এরকম লোক খুবই কম। যাদের মধ্যে মোটিভেশন অনেক বেশি, যারা অনেক ডেভেলপ করতে পারে এই জায়গা থেকে, তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের বই পড়ি, মূলত আমরা যেগুলো সেটা হচ্ছে ঐতিহাসিক, রহস্য উপন্যাস, এরকম আমরা মূলত ফিকশন নিয়ে কাজ করছি, নন ফিকশন আমরা বছর 2 হলেও কাজ করছি। আমাদের এখন 80+ টাইটেল আছে, যা বেশ কিছু টাইটেল এখন সবসময় বেশ কিছু সব টাইটেল সবসময় পাওয়া যায়। আমাদের দোকানও আছে সুচিতে, এবং আমরা মূলত যেটা করি, যেটা বইয়ের সবথেকে বেশি প্রচার যেটা হয় সেটা হচ্ছে বই মেলা। শুধু কলকাতা বই মেলা নয়, প্রত্যেকটা জেলায় 2টো করে বই মেলা হয় প্রত্যেক বছর, একটা প্রাইভেট। হ্যাঁ, আমরা প্রত্যেকটা জেলা বই মেলায় বই নিয়ে যাই, আমাদের বই যেন প্রত্যেকটা জায়গায় পৌঁছায় সেই ব্যবস্থা আমরা করি। আর বেশি কিছু বলার নেই। আমাদের একটি ওয়েবসাইট আছে পত্রপাঠ.com, যেটা সম্বন্ধে আমাদের প্রত্যেকটি বইয়ের ভেতরেই লেখা থাকে, যেখানে আমাদের প্রত্যেক বইয়ের ভেতরেই লেখা থাকে পত্রপাঠ.com। এখানে আমাদের প্রত্যেকটি বই পাওয়া যায়। এছাড়া আমরা এখন এই রহস্যময় মানিকেশ্বরের প্রভূত সাফল্য কামনা করছি। আমরা চাইছি বইটি পর্যন্ত যেন এই বইটি 500 কপির উপর বিক্রি হয়েছে। এবারে সময় এবং আপনারাই বলবেন যে বইটি কেমন হয়েছে। আমরা চাইব যেন আপনারা। আরেকটি বিষয়, আমাদের পত্রকর্মীর একটি মজার জিনিস আছে, সেটা হচ্ছে কেউ যদি বই পড়ে তার রিভিউ, আমাদের একটি গ্রুপ আছে, রিডার্স গ্রুপ অফ পত্রপাঠ, সেখানে পোস্ট করে, তাহলে তাকে একটা কুপন দেওয়া হয়। সে নেক্সট পত্রপাঠের যে কোনো বইতে 5% এক্সট্রা ডিসকাউন্ট পায়, জাস্ট রিভিউ পোস্ট। মানে আপনি আমাদের বইটা পড়ছেন, সেটার প্রমাণ যদি আমরা পাই, আপনাকে আমরা প্রিমিয়াম পাঠক হিসাবে 5%, আবার যদি সেই বইটি পড়ে আবার একটা রিভিউ পোস্ট করেন, তাহলে আবার পরের বইটা আবার পাবেন। এটা চলতেই থাকবে। তো বন্ধুরা, আজকে আমরা এসেছিলাম অভিযান বুক ক্যাফের বুক রিলিজে। শান্তনুদার সঙ্গে কথা বললাম, আপনারা দেখলেন। আর বুক রিলিজ হলো, আর একজনেরও বুক রিলিজ হলো। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দেবেন। আর অবশ্যই ভিডিও যদি আমার চ্যানেল যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব টিপে দেবেন, বেল বাটন টিপে দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।